আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক লোমহর্ষ ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের লোমহর্ষ ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত শোনা যাক। স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। একটা নতুন ঘটনা নিয়ে এসেছি, যদিও ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার ঘটনা আপনারা আগেও শুনেছেন। শয়তানের পুনরুত্থান, এই ঘটনাটি যিনি শেয়ার করেছিলেন তিনি আবার পাঠিয়েছেন ঘটনা, আর এই ঘটনাটি সংগ্রহ করেছেন সিফাত আলম। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আগে এসব জিনিসের বিরুদ্ধে ছিলাম। ভূত প্রেত, তন্ত্র মন্ত্র, নজর লাগা, অলৌকিক ঘটনার মতো কোনো কিছুর উপরেই আমার বিশ্বাস ছিল না। এসব থেকে দূরে থাকলেই ভালো, এই ছিল আমার নীতিবোধ। কিন্তু প্রথমবার এই সবের সঙ্গে আমার সম্পর্ক হলো আমার এক বন্ধু আদিবের কারণে। আমার এই আদিব নামের বন্ধুকে তার আরেক বন্ধু ফাঁদে ফেলে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়েছিল, যা সে আর ফেরত দিচ্ছিল না। আদিব ফাঁদে পড়েছিল এটা আমি জানতাম, কিন্তু বদলা নেওয়ার জন্য সে যে পথ বেছে নিয়েছিল সেটা আমার চিন্তার বাইরে ছিল। আদিবের স্বভাবটা একটু অদ্ভুত ছিল। সে খুব দ্রুত রেগে যেত। টাকা পয়সার লেনদেনে সে তেমন বুদ্ধিমান ছিল না। তার দাদির সম্পত্তি থেকে নগদ হিসেবে যা পেয়েছিল সেই টাকার কথা ভেবে আমি বারবার তাকে বলেছিলাম তার সব সুযোগ সন্ধানী বন্ধুদের থেকে দূরে থাকতে, কিন্তু বিশ্বাস আর অভ্যাস বদলাতে সময় লাগে। তার বন্ধু যখন তার সব টাকা উধাও করে দিল তখনই আদিব মরিয়া হয়ে উঠল। শেষ পর্যন্ত সে সেই বন্ধুদের বিরুদ্ধে কোর্টেও মামলা করল, কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না। টাকা দেওয়ার লিখিত রসিদ নেই, ব্যাংকের ট্রান্সফার নেই, কোনো সাক্ষ্য নেই। মামলাটা কোর্টে বাতিল হয়ে গেল। টাকা ফেরত পাওয়া তো হলোই না, উল্টো মামলা লড়তে গিয়ে এত বেশি খরচ হলো যে আদিব শেষ পর্যন্ত প্রায় দেউলিয়া হয়ে গেল। অপমান আর ক্ষতির বোঝা তার মাথায় এমন ভাবে চেপে বসলো যে সে দিনের পর দিন বদলা নেওয়ার কথা ছাড়া আর কিছু ভাবতে পারতো না। আমি জানতাম আদিবের বন্ধু তার সঙ্গে যেসব আচরণ করেছিল তা তাকে ভেতর থেকে আঘাত করেছিল। আমি এটাও জানতাম যে সে বদলা নেওয়ার জন্য মরিয়া ছিল, কিন্তু আমি ভুলেও টের পাইনি সে ভেতরে ভেতরে কত কিছুই না করেছিল। আমি তখনও জানতাম না যে সে কোনো সাধু বাবা বা সাধু বাবার মতো কারো কাছে গিয়েছিল। একদিনের কথা, হঠাৎ আদিব আমার বাড়িতে এলো। আমি সেদিন বিকেলে বাইরে ছিলাম, সন্ধ্যার পর খাবার খেয়ে বাড়ি ফিরেছি। এমন সময় দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখি আদিব দাঁড়িয়ে, খুব অস্বস্তিতে, চোখে মুখে একটা আতঙ্ক কাজ করছে তার, কপালে ঝাপসা ঘাম। তাকে ভেতরে আসতে বললাম, কিন্তু সে যেন আমার কথা শুনতেই পাচ্ছে না। বারবার হাত দিয়ে কপালের ঘাম মুছছে, চোখ এদিক ওদিক ঘোরাচ্ছে, কথাবার্তা অসংলগ্ন। কিছুক্ষণ পর সে নিজে থেকেই বলতে শুরু করলো, ধীরে ধীরে, ভাঙা স্বরে, যেন গলার ভেতর থেকে শব্দগুলো জোরপূর্বক টেনে বের করে আনছে। সে বলল, ভাই, আমি খুব বড় একটা জটিলতায় পড়ে গেছি। নিজের অজান্তেই অনেক অদ্ভুত কাজ করে ফেলেছি। এখন এগুলো থেকে বের হওয়ার কোনো রাস্তাও চোখে পড়ছে না। তুই জানিস, সাধু বাবা আমার কথা শুনে না। আমি বেশ ব্যথিত কণ্ঠে বললাম, কি হয়েছে? কাকে সাধু বাবা বলছিস? আর কি করে বলতো সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি বলতে চাচ্ছিস আমি সেটা জানি না, আর শুরু থেকে না বললে বুঝবই বা কিভাবে? শুরু থেকে বল, কি বলবি? আমার খুব চিন্তা হচ্ছে। তুই এক গ্লাস পানি খা, পানি খেয়ে একটা লম্বা শ্বাস নে, এরপর সব বল আমাকে শুরু থেকে। এই কথা বলে আমি তাকে এক গ্লাস পানি এনে খাওয়াই। সে পানি এমন ভাবে খেলো যেন কত বছর যাবৎ পানি নামের কোনো কিছু তার চোখেই পড়েনি। তাকে দেখে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সে খুব ক্লান্ত আর চিন্তিত ছিল। তার উপর দ্রুত কথা বলছিল সে, অসংলগ্ন কথাবার্তা। আমি কিছুই বুঝতে পারছিলাম না তার সঙ্গে আসলে কি ঘটেছে, কেন এমন করছে, বুঝতে হিমশিম খাচ্ছিলাম। পরে সে শান্ত হয়ে ধীরে ধীরে পুরো ঘটনাটা বলল, আর তখনই আমি প্রথমবার যেই নামটা শুনলাম, সাধু বাবা। হ্যাঁ, সাধু বাবা। সে আমাকে যা বলেছিল তা ছিল তার সেই বন্ধুর কথা, যে তাকে টাকা নিয়ে ফাঁদে ফেলেছিল। অপমান আর ক্ষতির কারণে আদিব মাথা গরম করে ফেলেছিল। সে ভেবেছিল যে করেই হোক তার বন্ধু যেন শান্তিতে থাকতে না পারে। কোর্টে যাওয়া, আবার মামলা করা, এসবের জন্য তার টাকা ছিল না। নিয়মতান্ত্রিক পথে শাস্তি দেওয়ার ক্ষমতাও নেই, তাই সে বেছে নিল অন্য পথ। একদিন কারো মুখে শুনল এক সাধু বাবার কথা, যিনি নাকি বেশ ভালো তন্ত্রমন্ত্র জানেন। কারো ওপর তন্ত্রমন্ত্র বা জাদু করা থাকলে নাকি তিনি সেসবও ঠিক করে দিতে পারেন, আবার চাইলে কঠোর শাস্তিও পাইয়ে দিতে পারেন। এই কথা শুনে আদিবের মাথায় আগুন জ্বলে উঠল। সে সেদিনই সাধু বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক দিন, অনেক রাত, অনেক জায়গায় খোঁজ করেছে সে। অবশেষে তাকে পায় আদিব। তাকে পাওয়াটা মোটেও সহজ ছিল না, কিন্তু আদিব এই কঠিন কাজ করতে সক্ষম হয় শুধুমাত্র
ক্রোধের কারণে। প্রথমে তার কাছে বিষয়টা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে সেটা ততটা সহজ ছিল না। তন্ত্রমন্ত্রের জগৎটা বিপজ্জনক। এখানে প্রতিটা কাজের একটা চরম মূল্য থাকে। কখনো সেই দাম টাকা দিয়ে চুকানো যায় না, কখনো শরীর দিয়ে, কখনো আত্মা দিয়ে, কখনো কোনো প্রিয় কিছুর বিনিময়ে। একবার মূল্য মিটিয়ে দিলে কাজ সহজ হয়ে যায়। সাধু বাবাও আদিবকে তার কাজের মূল্য বলেছিলেন। রাগের মাথায় আদিব রাজি হয়ে গিয়েছিল। সে বলেছিল ওর বন্ধুকে এমন ভাবে শায়েস্তা করতে হবে যাতে সারা জীবনে তার শিক্ষা হয়ে যায়। সাধু বাবা তার কথা শুনে নিজের পাষণ্ড হাসিটা হেসে বললেন, তোর কাজ আমি করে দিতেই পারি, আসলে কাজটা করাই যায় না, আমার কোনো আপত্তি নেই। তো এই কাজের পথ কিন্তু কঠোর। তোর নিজেরই অনেকটা কাজ করতে হবে, না হলে ফল মিলবে না। আর যা বলবো সেটাই করতে হবে। ভেবে দেখ কি করবি। যদি আমার কথা মেনে কাজ করিস তবে আমাকে বল, আমি তোর কাছে হাত দেবো। নইলে শুধু শুধু আমার সময় নষ্ট করিস না। আদিব উভয় সংকটে পড়েছিল। কাজ করালে কি হতে পারে ভাবছিল, আবার সাধু বাবা কড়া ভাষায় বলেছে যদি তার সময় নষ্ট হয় তবে তারও শাস্তি হবে। আসলে সাধু বাবা কৌশলে তাকে বাধ্যই করেছিল তাকে দিয়ে কাজ করাতে। এর পেছনে নিশ্চয়ই তার বড় কোনো উদ্দেশ্য ছিল। আদিব সেখান থেকে বের হয়ে ভাবছিল, তন্ত্রমন্ত্র মানে হয়তো লেবু, ধূপ, আগরবাতি, মাটির তাবিজ, লাল ঘুড়ি, কালো গুড়ের মালা, এসব দিয়ে কোনো কিছু উপাসনা করা। সাধু বাবা হয়তো বলবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে কিছু কেটে ফেলতে, কিছু বেঁধে দিতে, কিছু নিয়ে আসতে, আর তারপরে কাজ হয়ে যাবে। আর এমনকি করাই যায়। এই কথা ভেবে আদিব 5-10 মিনিট পর আবার সাধু বাবার ঘরে প্রবেশ করে। সাধু বাবাকে সে কাজ করে দেওয়ার জন্য অনুরোধ করে। তার কথা শুনে সাধু বাবা মুচকি হেসে বললেন, সাব্বাস বেটা, তুই বাঘের বাচ্চা। তোকে কি কি করতে হবে এবার শোন। সাধু বাবা তাকে তার কাজ বুঝিয়ে দেয়। সে খুব সহজেই আদিবের কাজ বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু সাধু বাবার কথা শুনে আদিব নির্বাক। বাবা একটা ছোট বোতল এগিয়ে দিয়ে বলল, শোন বেটা, 1 মাসের মধ্যে যে কোনো শিশুর মৃত্যু হয়েছে এমন একটি কবর খুঁজে বের কর। অমাবস্যার রাতে সেই কবর খুঁড়ে লাশ বের করবি। তারপর এই বোতল থেকে কয়েক ফোঁটা পানি তার ঠোঁটে ছিটিয়ে দেবি। পানি পড়লেই শিশুটা দুটো চোখ খুলে তাকাবে। ঠিক সেই মুহূর্তে আরেকটি বোতল থেকে, যেখানে দুধ থাকবে, মাত্র একটি ফোঁটা তার ঠোঁটে পড়তে হবে। সবটা করবি কোনো প্রকার ভুল ছাড়া। শিশুটার চোখ খোলা থাকবে মাত্র 15 মিনিট, তারপর আবার বন্ধ হয়ে যাবে। কাজ শেষ হলে মরদেহ আবার আগের জায়গায় দাফন করবি। মাটি সমান করে আসবি, চিহ্ন মুছে ফেলবি। কেউ যেন কিছু বুঝতে না পারে। বাড়ি ফেরার সময় একদম পিছনে ফিরে তাকাবি না, বুঝেছিস? কিরে, পারবি? বল। সাধু বাবা সহজভাবে কথাগুলো বললেও তার এসব কথা শুনে আদিবের গা কাঁপছিল। তবু সে সব করেছে। সে অনেকদিন ছোট বাচ্চার কবরের খোঁজ করেছে, প্রতিদিন হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে। অবশেষে সে একটি শিশুর সন্ধান পায়। হাসপাতালের লোক ঠিক করে রেখেছিল সে। সেই লোক তাকে একদিন খবর দেয় একটা বাচ্চা জন্মের 10 দিনের মাথায় মারা গিয়েছে। তার পিছু নেয় আদিব। তার কবর খুঁজে বের করে। গভীর রাতে কবর খুঁড়ে মরদেহ বের করে আনে সে। এরপর বাবার দেয়া পানির বোতল থেকে কয়েক ফোঁটা পানি সেই শিশুটির মুখে ফেলে। হঠাৎ করেই তার চোখ খুলে যায়। ভয়ে আদিবের আত্মা কেঁপে ওঠে। তবুও প্রতিশোধ তার ভয়কে মুহূর্তের মধ্যেই গলা টিপে হত্যা করে। সে দুধের বোতল থেকে 1 ফোঁটা দুধ শিশুটির মুখে দেয়। প্রায় 15 মিনিট শিশুটি তার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখ আবার বন্ধ হয়ে যায়। আদিব তাকে পুনরায় দাফন করে চলে যায়। পরদিন সে সাধু বাবার কাছে গিয়ে বলে, বাবা, ওই পানি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই ছিটিয়েছি। শিশুটির চোখও খুলেছিল, বুকটা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার। তারপর দুধের ফোঁটা ঠোঁটে লাগাতেই আবার নিস্তেজ। এখন কি করতে হবে? সাধু বাবা তাকে বলেছিল এরপর কি করতে হবে। শোন বেটা, যখনই ওই শিশুকে জাগাতে চাইবি, এই দুধের বোতল থেকে একটু দুধ একটুখানি পাত্রে ঢেলে রাখবি। এই কাজের জন্য নির্দিষ্ট ঘর থাকবে। সেই ঘরের দরজা জানালা বন্ধ রাখবি। একটা ছোট প্রদীপ জ্বেলে রাখবি ঘরে। আর তারপর যে মন্ত্রটি দিব সেটি পড়বি। যেখানেই থাকুক মন্ত্রের ডাক শুনে সেই শিশুর ভেতরে থাকা শয়তান দুধের জন্য চলে আসবে। দুধ খাওয়ানোর আগে যে কাজ করতে চাস সেটা মনে মনে ছবির মতো স্পষ্ট করে ভাববি। ভুল কিছু ভাববি না, একদম সাবধান করে দিচ্ছি। কথা বলার দরকার নেই, ইচ্ছেটা মাথার ভেতরে রেখে দিবি। তোর ইচ্ছা শিশুটির ভেতরে শয়তান বুঝে যাবে। তোর ইচ্ছা মতো কাজও করতে হবে। তারপর ফিরে এসে দুধ খেয়ে চলে যাবে। দরকার হলে এভাবে আবার ডাকবি। তবে মনে রাখবি, অমাবস্যার রাতে সে নিজে থেকেই দুধ চাইতে আসবে। দুধটা দরকার মতো ব্যবহার করবি, কারণ ওটা ফুরিয়ে গেলে। এই পর্যন্ত বলে আদিব থামল। তার কপালের ঘাম ঝরছে। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। আল্লাহকে মনে মনে বলছিলাম, সবটাই যেন মিথ্যে হয়। মানুষ ভুল করতেই পারে,
সে বলল, ভাই, আমার বন্ধুটি 2 দিনের মধ্যে পাগল হয়ে গেল। খবর পেয়ে আমি যেন খুশিতে নেচে উঠলাম। মনে হলো ন্যায় বিচার হয়েছে, কিন্তু বুঝিনি যে আমার হাতে কি ভয়ঙ্কর শক্তি এসে গেছে। এখন আমাকে কিছু করতে হয় না, ওই শয়তানটাই সব করে দেয়। আমি যা ভাবি তাই হয়। আমি চেয়েছিলাম আমার সেই ঠকবাজ বন্ধু যেন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, সেটাই হলো। আমি জিজ্ঞেস করলাম, কি বলছিস তুই এসব? আমাকে বল, এসব সত্যি না। আমি এসব মেনে নিতে পারছি না। আমার কথা শুনে তার নজর মাটির দিকে গেল। আমি বুঝতে পারলাম সে অনুতপ্ত, তাই নিজেকে একটু সামাল দিলাম আর বললাম, আচ্ছা, তারপর কি? তারপর সে বলল, আমি দুধের বোতলটাকে খুব নিরাপদ জায়গায় লুকিয়ে রাখলাম। রাতের বেলা পাত্রে দুধ রেখে মন্ত্র পড়তাম। সে আসতো, কাজ করত, ফিরে এসে দুধ খেত। আমি দূর থেকে দেখতাম। দুধ শেষে পাত্রে ভেজা মাটির হাতের ছোট ছোট ছোপ থাকতো। মেঝেতে ক্ষীণ কাদা, দুধের গন্ধ মিশে থাকতো। এভাবেই সব দিব্যি চলছিল, কিন্তু এক রাতে সব বদলে গেল। সেটা ছিল অমাবস্যা। আমি ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো হাসির অদ্ভুত শব্দে ঘুম ভাঙল। দেখি বিছানায় পায়ের কাছে বসে আছে শিশুটি। শিশুটি বললে ভুল হবে, সে কোনো শিশু নয়, সাক্ষাৎ শয়তান। শরীরটা শিশুর হলেও তার ভেতর বাস করছে এক ভয়াবহ জীব। পুরো ঘরের দেয়ালে ছোট ছোট হাত আর পায়ের ছাপ ভেসে ওঠে, যা আগুনের শিখার মতো জ্বলে উঠে কয়েক সেকেন্ডের মাঝে মিলিয়ে যায়। সে যেখানেই হাত পা রাখছে সেখানেই এমন হচ্ছে, কিন্তু তার হাত ঠান্ডা। আমি টের পেলাম তার ঠান্ডা হাত দুটো আমার গলায় ছুঁইয়ে দিচ্ছে। মুখটা হাসি হাসি, এক চোখ বেরিয়ে এসেছে। আমি চিৎকার করে বিছানা থেকে সরে গেলাম। তাড়াহুড়ো করে লুকিয়ে রাখা দুধের বোতলটা আনতে গেলাম। খুব কষ্টে এই বোতলটা বের করে পাশে রাখা একটা বাটিতে দ্রুত দুধ ঢাললাম, কিন্তু চোখ বারবার সেই শিশুরূপী শয়তানটার দিকে চলে যাচ্ছিল। একসময় সে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয় আমি পেছনে সরে গেলাম। ঠিক সেই সময় ভয় আমার হাত থেকে দুধের বোতলটা পড়ে ভেঙে গেল। মেঝেতে দুধ ছড়িয়ে পড়ল। আমি দৌড়ে বাড়ির বাইরে চলে গেলাম। অনেকক্ষণ কাঁপতে কাঁপতে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর সাহস করে ঘরে ফিরে দেখি সেখানে কেউ নেই। পাত্রটা খালি। মেঝেতে ছোট ছোট হাতের ছাপ, পাত্রের কিনারায় ভেজা হাতের দাগ, কিন্তু বোতলটা ভেঙে গেছে। কাঁচের ফাঁকে সামান্য দুধ বেঁচেছিল, বাকি সব শুকিয়ে গেছে। সেইটুকু সাবধানে আরেকটা ছোট বোতলে ঢেলে রাখলাম। এখন দুধ খুব কম, সর্বোচ্চ একবারই তাকে দুধ খাওয়াতে পারবো। তারপর যদি দিতে না পারি তাহলে কি হবে জানি না। সাধু বাবা কি হবে তা আমায় বলেনি। সে বলতে গিয়েও থেমে গিয়েছিল। ভাই, আমি তার মুখে অদ্ভুত শয়তানি হাসি দেখেছিলাম সেই সময়। এখন জানি না কি হবে। তার কথা শুনে আমি ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পড়লাম। ভাবছিলাম যে করেই হোক এই ঝামেলা থেকে তাকে বের করে আনতেই হবে। আমরা আলোচনা করতে করতে ঠিক করলাম সাধু বাবার কাছে আবার যাই। আমরা দিনক্ষণ ঠিক করতে লাগলাম, কিন্তু যেদিন সাধু বাবার কাছে যাব সেই দিনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। আদিব বলল, সেদিন সারাদিন সাধু বাবাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু পাচ্ছিলাম না। আর যখন পেয়েছি তখন সব ঘটনা খুলে বলেছিলাম। সাধু বাবা নাকি শুনে হেসে বলে, বেটা, তোকে তো বলেছি মূল্য দে। দুধের বোতল ভেঙে গেছে, দুধ খুব কম, শয়তানটাকে ফিরে দিতে হবে, ঠিক আছে? আমি তো সমস্যার সমাধান করতেই পারি, কিন্তু আমার মূল্য সেটা কে দেবে? বল, কে দেবে? আদিব তার কাছে মূল্য জানতে চাইল। বিনিময়ে সেই বাবা তার বোনকে নিয়ে একটা অদ্ভুত রকমের প্রস্তাব দিল এবং বলল, এই মূল্য শোধ না করলে। বাবার এই কথা শুনে আদিব কেঁদে ফেলল। আমাকে যখন এসব বলছিল তখনও সে অচরে কেঁদেই চলেছিল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, ভাই, অমাবস্যার কথা বলেছিলেন, পরের অমাবস্যা আসতে সময় আছে। তুই হতাশ না হয়ে শান্ত হ, আমরা অবশ্যই একটা পথ বের করব। আমি তোর সঙ্গে সাধু বাবার কাছে যাব। সেই রাত আদিবকে আমার বাসায় শুতে দিলাম। সে তার পকেট থেকে ছোট বোতলটা বের করে আমার হাতে দিল। তন্ত্রমন্ত্র বাঁধা দুধ, কাচের ভেতরে সামান্য সাদা তরল, তবু যেন ভীষণ ভার। আমি দুধের দিকে তাকিয়ে দ্বিধায় পড়লাম। মনে হচ্ছিল তার কথাগুলো সত্যি, এখানে কোনো শয়তানকে বাঁধা আছে। তবু আমি সারা রাত ভাবলাম, সত্যি কি সাধু বাবা তাকে এমন কোনো মন্ত্র দিয়েছেন, নাকি ধোঁকা দিয়ে কাজ করিয়েছেন? যদি সবটাই ধোঁকা হয় তাহলে ভয়ের কিছু নেই, কিন্তু যদি সত্যি ওই শিশুটি থেকে থাকে তাহলে বিপদ আদিবের ঘাড়ে চড়ে বসেছে। পরদিন সকালে আমি দুজন সাধু বাবার ঘরে গেলাম। তার বাড়ির পেছন নির্জন এক জায়গায় তিনি বসেন। বাতাসে কেমন যেন একটা গুমোট গন্ধ, আগরবাতি, কাঠ, পুরনো কাপড় জ্বালানোর ধোঁয়া। আমরা পৌঁছে ভেতরে ঢুকতেই তিনি বসে থাকা লোকজনদের বাইরে যেতে ইশারা দিলেন। সবাই উঠে গেল। আমাদের বসতে বলল সে। আদিব আমাকে পরিচয় করিয়ে দিল। আমাকে দেখে সে অদ্ভুতভাবে হাসলো। তার হাসিতে যেন ছলনা লুকিয়েছিল, যার ঝলক আমি তার চোখে দেখেছি। তার মুখে ঘন দাড়ি, চোখ কালচে। তারপর আদিবকে দেখেই বলল, কেমন আছিস তুই? আমার মূল্য নিয়ে কি ভাবলি? দিবি তো? কিরে, চুপ করে আছিস কেন? আমি স্পষ্ট বুঝলাম তার কথায় রাগের ঝলক
ঝলক দেখা যাচ্ছে। আমি তাকে বললাম, বাবা, আপনি তো আদিবের কাজ করে দিয়েছেন, এখন ওই শয়তানের দরকার নেই, আপনি দয়া করে তাকে ফিরিয়ে দিন। সে আমার কথা শুনলো না, কর্ণপাত করলো না। তার দৃষ্টি তখন আমার দিকে না, সে ভালো করে তাকালো না আমার দিকে। মনে হলো আমার কথা তার কাছে গুরুত্বহীন। বাবা, আদিব সব সত্যি বলেছে, কিন্তু আপনি তার প্রশ্নের উত্তর দেননি। আমার কথা শুনে সাধু বাবা রেগে গিয়ে জিজ্ঞেস করলো, কোন প্রশ্ন? আমি কি বলিনি? এই ছোকরা, এই, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই জানিস আমি কি, আর তোর কি হাল করতে পারি? তার রক্তবর্ণ চক্ষু জোড়া দেখে আমার আত্মা শুকিয়ে গেল। তবুও সাহস করে বললাম, শয়তানকে ফিরিয়ে দেওয়ার কথা বলেননি আপনি, আর দুধ শেষ হলে কি হবে সেটাও বলেননি। আমার কথা শুনে সে মাথা নেড়ে বলল, বেটা শোন, প্রতিটা কাজেরই দাম আছে। আমি আমার দাম বলেছি, দাম না পেলে আমি তো ফিরিয়ে নেব না। আমি কথা শেষ করার আগেই আদিব রেগে লাল হয়ে তার গলা ধরতে এগিয়ে গেল। অকথ্য ভাষায় তাকে গালাগাল করতে লাগলো। আমি কোনো মতে তাকে টেনে সরালাম। সাধু বাবা মুচকি হেসে একটু আরাম করে সোজা হয়ে বসলেন। তারপর বললেন, গত রাতে যখন তুই আমার হাত ধরে অনুরোধ করেছিলি, তখন আমি ভেবেছিলাম সাহায্য করব, আর এখন তুই আমাকে গালি দিচ্ছিস, মারতে আসছিস। বের হয়ে যা, বের হয়ে যা, না হলে ভালো হবে না। চরম শিক্ষা দেবো আমি, বের হ। আমরা দুজন চুপচাপ বেরিয়ে এলাম। বাইরে এসে আমি আদিবকে বললাম, তোর মাথায় কি গোবর ভরা? সমস্যাটা কার, তোর নাকি আমার? সমস্যা তোর, আর যেহেতু সমস্যা তোর, তাই রাগ দেখিয়ে লাভ নেই। ভাই, এরা সবাই এক, আমার ওই বন্ধুর মতোই। এই বাবাকেও শিক্ষা দিতে হবে। আমি তাকে বুঝিয়ে বললাম, শিক্ষা দেওয়ার ইচ্ছা তারই ছিল, তাই সে নিজের ইচ্ছায় এই পথে গিয়েছিল। বাবা শুরু থেকেই দাম আর ফলাফল বলেছিল। এখন রাগ করে কোনো লাভ নেই, বরং জীবনই বিপদে। আমরা বাড়ি ফিরে সারাদিন ভাবলাম কি করা যায়। দুজনেই গুম হয়ে থাকলাম। কয়েকদিন কেটে গেল। আদিব বোতলটাকে প্রাণের চেয়েও বেশি যত্নে রাখতে লাগলো। ঢাকনা বারবার চেক করতো। আমি তার জন্য একটি শক্ত ঢাকনাওয়ালা কাঁচের বোতল এনে দিলাম। পুরনো বোতল গরম করে জীবাণুমুক্ত করলাম, নতুনটি পরিষ্কার করলাম। খুব সাবধানে এক বোতল থেকে আর এক বোতলে সেই দুধ ঢালছিলাম। এতদিনে দুধ খারাপ হয়ে যায়নি দেখে অবাক হয়েছিলাম। দুধ যেন তাজা। ঠিক তখন আদিবের হাত ফসকে মেঝেতে একটা ফোঁটা পড়ে গেল। সে তাড়াতাড়ি নতুন বোতলটি শক্ত করে বন্ধ করে নিচু হয়ে পড়া ফোঁটাটা দেখতে লাগলো। মুহূর্তের মধ্যেই ফোঁটার চারপাশে পিঁপড়ে এসে ভিড় করলো। কিন্তু যেই পিঁপড়েগুলো দুধ চিটে একটু সামনে বাড়ছিল, তারা যেন দগদগে তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমি শিউরে উঠলাম। জীবনে এমন দৃশ্য দেখিনি। মনে হলো দুধের চারপাশে অদৃশ্য একটা গণ্ডি, যেখানে প্রবেশ করলে এই পিঁপড়াগুলো পুড়ে যাচ্ছে। আদিব ধীরে ধীরে বলল, দেখেছিস তো, ওই শয়তান এর আশেপাশেই ঘোরে। আমি খুব ভয় পাচ্ছি, সামনে অমাবস্যা, সে আসবেই। একবারের জন্য বেঁচে যাব, কিন্তু তারপর তারপর কি হবে? আদিবের কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। রাতভর ঘুম এলো না। স্বপ্নে দেখলাম ছায়াময় বাচ্চাটি তার বুকের ওপর বসে আছে, তার গলা নিংড়ে রক্তের মতো কোনো তরল পান করছে। ঘুম ভেঙে দেখলাম জানালার পর্দা নড়ছে, বাতাসে কোনো গন্ধ নেই, তবুও বুক ধরফর করছে। শুনতে আমি তাকে বললাম, আমার একটা উপায় মাথায় এসেছে। হয়তো ঝুঁকি আছে, কিন্তু এটাই একমাত্র পথ। সাধু বাবা যেভাবে তোকে শর্ত দিয়েছে, তার মধ্যেই কোথাও আছে যে এই জিনিস তুই অন্য কারো বিরুদ্ধে ব্যবহার করতে পারবি না। সে কিছুক্ষণ ভেবে বলল, না তো, এমন কোনো শর্ত ছিল না। আমি বললাম, তাহলে আমরা ওই শয়তানকে সাধু বাবার দিকেই পাঠাই। হয় তাকে বাধ্য হয়ে ফিরিয়ে নিতে হবে, নয়তো সে নিজেই শেষ হয়ে যাবে আর শয়তানও মুক্তি পাবে। এই কথা শুনে আদিব কিছুক্ষণ চুপ রইল। তারপর হালকা হাসলো আর বলল, সত্যিই তো, এমন কিছু তো করা যেতেই পারে। আমরা দুজনেই জানতাম এছাড়া আর কোনো পথ খোলা নেই। সেদিন রাতেই সিদ্ধান্ত নিলাম আমরা শয়তানকে ডাকবো। রাত বাড়ছে, ঘড়িতে প্রায় 11টা। আমরা ঘরের মাঝখানে একটা বড় টেবিল রাখলাম। ছোট পাত্রে দুধ ঢেলে টেবিলের মাঝখানে রাখলাম। সব দরজা জানলা বন্ধ করলাম। এক কোণে ছোট্ট প্রদীপ জ্বালালাম। ঘরে মৃদু আলো, দেয়ালে ছায়া দুলছে। আমি আদিবকে শান্ত স্বরে জিজ্ঞেস করলাম কিভাবে ডাকবে। সে বলল, সাধু বাবার দেয়া মন্ত্র বললেই সে চলে আসবে। যতক্ষণ না আমাদের মনের ইচ্ছা প্রকাশ না করি, সে সেটা পূরণ না করে, ততক্ষণ সে দুধ স্পর্শ করে না। বেশি অপেক্ষা করালে সে রেগে যায়। তাই যা করাতে চাই সেটাই মনে মনে ভেবে নিতে হবে। তারপর সে অদৃশ্য হয়ে কাজ সারতে যাবে। কাজ শেষ হলে ফিরে এসে দুধ খেয়ে চলে যাবে। আমি বললাম, চল তাহলে শুরু করি। আমাকে বলিস না তুই কি ভাবছিস। সে চোখ বুজে মন্ত্র জপ করতে লাগলো। কিছু শব্দ বুঝলাম, কিছু বোঝা গেল না। শেষের অংশটা সম্পূর্ণ অপরিচিত। মন্ত্র থামতেই ঘরের তাপমাত্রা যেন একটু কমে গেল। পাত্রে সেই তরলের উপরে হালকা কুয়াশার মতো কিছু জড়ো হলো। প্রদীপটি টিমটিম করে উঠলো। টেবিলের উপর মৃদু নড়াচড়া, যেন খুব ছোট কারো পা রাখা। আর সত্যি খানিক পর সেই পাত্রের চারপাশে ক্ষীণ আকৃতির একটি ছায়া মূর্তি দেখা গেল। দেখলেই বোঝা যায় ছোট্ট একটি শিশুর অবয়ব। আমার বুক কাঁপতে লাগলো, হাতের তালু ঘেমে গেল। এক ঝলক তার মুখের দিকে তাকাতেই হিম হয়ে গেলাম। তবে আমার চোখের সামনে সে যত দ্রুত আবির্ভূত হচ্ছিল, তত
অদৃশ্য হয়ে গেল। বোঝা গেল আদিব মনেই যা ভাবার কথা ছিল ভেবে ফেলেছে, সে কাজে বেরিয়েছে। আমরা দুজন চুপচাপ বসে থাকলাম। দুধের পাত্র আর ছোট্ট প্রদীপের শিখা ছাড়া ঘরে কোনো শব্দ নেই। বাইরে দূরে কুকুরের ক্ষীণ ডাকে মনে হলো রাত আরো ভারী হয়ে উঠেছে। মিনিট পেরোচ্ছে, আমরা পাত্রের দিকে চোখ রেখে বসে আছি। 12টার ঘন্টা বাজার মতো মনে হলো। আমি ফিস করে জিজ্ঞেস করলাম, সে কতক্ষণে সাধারণত ঘরে ফিরে আসে? আদিব বলল, গত 2-3 বার আধা ঘন্টার মধ্যে ফিরে এসেছিল। আমরা অপেক্ষা করলাম। 12টা 30, 1টা 30, সে কোথাও নেই। হাত আর পিঠে ব্যথা, তবু সোজা হয়ে বসে আছি, কথা বলা বন্ধ। 1:30, তারপর 3টা। হঠাৎ দেখি পাত্রে দুধের রং বদলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। পচা গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ছে। আমরা কেউ নড়লাম না। মনে হলো কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। মনে হলো সাধু বাবা হয়তো কোনো বাধা দিয়েছিল, হয়তো তিনি আর জীবিত নেই। আর সবচেয়ে বড় ভয় ছিল, যদি শিশুটির আত্মা আবারও ফিরে আসে এবং এবার যদি এসে দেখে যে সে যে কারণে এসেছে তার নেই বা নষ্ট হয়ে গেছে, তখন কি হবে? আমরা সেই পাত্রের দিকে তাকিয়ে থাকলাম। 3:30, 4টা, সে ফিরল না। আদিব বলল, এর আগে কখনো এত দেরি করেনি। আমার ভেতর আশার আলো জ্বলে উঠল। হয়তো সাধু বাবা শেষ হয়ে গেছে, তার সঙ্গে সেও নিঃশেষ। সকাল 6:30 বাজতেই আমরা প্রদীপ নিভিয়ে জানলা দরজা খুললাম। নষ্ট সেই তরল পদার্থ স্পর্শ করলাম না। সিদ্ধান্ত নিলাম সরাসরি সাধু বাবার বাড়িতে যাই। দরজা বন্ধ করে বেরিয়ে পড়লাম। তার ডেরার সামনে পৌঁছেই দেখি ভিড়, অচেনা কিছু মানুষ। কয়েকজন যেন তাকে চিনত। পুলিশও আছে। আমি আদিবকে পেছনে থাকতে বললাম, নিজে ভিড় ঠেলে সামনে গেলাম। পুলিশ লাশের রিপোর্ট লিখছে। একটি কাপড়ে ঢাকা দেহ। এক ব্যক্তি বলছে, আমি বাড়িতেই থাকি, ওই বাবা একা ঘুমাতেন। গতরাতে হঠাৎ জোরে চিৎকার শুনে আমি দৌড়ে যাই, গিয়ে দেখি তিনি মাটিতে পড়ে আছেন নিথর। পুলিশ কাপড় সরিয়ে জিজ্ঞেস করলো, এই যে সেই সাধু বাবা? লোকটি বলল, হ্যাঁ, আমিও দেখেছি। কাপড় সরিয়ে তার মুখ দেখে আমার বুক কেঁপে উঠল। তার মুখের চামড়া জায়গায় জায়গায় ঝুলছে, এক চোখ নেই। সেই জায়গায় যেন কালো গর্ত, মাটিতে লালচে ভেজা দাগ। স্পষ্ট বোঝা গেল শিশুটির শয়তান তাকে আক্রমণ করেছে। আমি পেছনে সরে গিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। মনে হলো সাধু বাবা শেষ। আদিবের গলায় যেন হালকা স্বস্তি, কিন্তু ভয়ের ছায়া তখনও কাটেনি। মনে পড়লো অমাবস্যা মানেই দুধের খিদে। যদি সে ফিরে আসে, আর যদি কিছু দিতে না পারি। আমরা বাড়ি ফিরে এলাম। ঘর খোলা, বাতাস বদলে গেছে। পাত্রে আগে সেই নষ্ট দুধটাও যেন আরো ঘন আর তীব্র গন্ধে ভরা। তবে সেই রাত কেটেছে নিরাপদে। পরের অমাবস্যার রাত এলো। আমরা দুজনেই সেদিন দিনভর অস্থির ছিলাম। বিকেলে সূর্য ডোবারের সঙ্গে সঙ্গে ঘরে নীরবতা নেমে এলো। জানালায় মশারি টাঙানো, দরজা বন্ধ, আলো কম। পাত্রে কোনো তরল নেই। শয়তান এলেও তাকে দেয়ার মতো আর কোনো কিছু অবশিষ্ট নেই। বোতলে যে সামান্য দুধ ছিল, আমরা সেটা সযত্নে রেখেছিলাম, কারণ সেটুকুই আদিবের শেষ আশ্রয়। সেই রাত্রে আমরা অপেক্ষা করলাম। কণ্ঠে কোনো সুর নেই, ঠোঁটে কোনো মন্ত্র নেই, বুকে শুধু ধুকপুক। কিন্তু আশ্চর্য, সারা রাত কোনো শব্দ হলো না। দরজার ফাঁক দিয়ে কেউ উঁকি দিল না। বিছানায় পায়ের কাছে কোনো ছায়া বসে রইল না। মেঝেতে ছোট হাতের কাদা পড়ল না। ভোরের আজানের পর আমরা একে অন্যের দিকে তাকালাম। চোখে একদানা পানি, কাঁধে চাপ, যেন কোনো ভার নামলো। তারপর আরো একটি অমাবস্যা পার হলো, তবুও কিছু ঘটল না। আমরা বুঝলাম, যাই ঘটুক, সাধু বাবার সঙ্গে সেই শিশুটির শয়তানের সংযোগও শেষ হয়ে গেছে, অথবা যে উদ্দেশ্যে তাকে ডাকা হয়েছিল সেটা শেষ। এখানে যদি ঘটনা শেষ হতো, তবে হয়তো আপনারাও বলতেন এটা তো সব কুসংস্কার। কিন্তু আমি যখন সেই রাতগুলোর কথা স্মরণ করি, তখন মনে পড়ে যায় প্রতিটি ঘ্রাণ, প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া। আদিব এখন অনেক শান্ত। মাঝে মাঝে তার চোখে একটা শূন্যতা দেখি। সে তার কাছে ওই বোতলটা রাখেনি। ছোট্ট সেই কাঁচের বোতল, যে বোতলে শেষ কয়েক ফোঁটা তরল ছিল, সেটা সে নিজ হাতে ভেঙে ফেলেছে। ভাঙার আগে আমরা লম্বা সময় নিয়ে ভাবলাম, ঠিক কি করছি আমরা। তারপর নির্জন এক বিকেলে উঠোনে পুরনো সংবাদপত্র বিছিয়ে বোতলটা কাপড়ে মুড়ে পাথরের আঘাতে চূর্ণ করলাম। যে মেঝেতে ভাঙা কাঁচ আর দুধের গন্ধ লেগে থাকতো, সেই মেঝে পরে বারবার ধুয়ে মুছে ফেললাম। গাছের ডাল ঝাড়লাম, জানলার কাঁচ পাল্টালাম, পর্দা ধোয়া হলো, বিছানার বালিশ রোদে দেয়া হলো। যেন সমস্ত ঘর থেকে সেই রাতগুলোর গন্ধ মুছে ফেলতে চাই আমরা। তবু মাঝে মাঝে বাতাসে একটা অজানা শীতলতা ঢুকে পড়ে। আমরা একে অন্যের দিকে তাকাই, কোনো কথা বলি না। আদিবের সঙ্গে আমার সম্পর্ক বদলায়নি। সে এখন আগের চেয়ে অনেক ধীর, টাকা পয়সার ব্যাপারে সতর্ক। তার চোখে এক ধরনের অনুশোচনা, যা কথায় প্রকাশ করা যায় না। আমি জানি সে শয়তানকে ডেকে নিজের শত্রুকে শাস্তি দিয়েছিল, কিন্তু সেই শাস্তি তার নিজেকেও স্পর্শ করেছে। একজন মানুষ কাউকে সাহায্য করতে গিয়ে নিজের ভেতরের মানুষটাকেই খুঁচিয়ে আঘাত করে। আমি এখনো ভাবি, সাধু বাবার মতো লোকেরা কিভাবে মানুষের দুর্বলতাকে চিনে ফেলে। আমার কথা শুনে আপনারা ভাবতে পারেন আমি কেন এত বিস্তারিত বলছি, কেন দৃশ্য, গন্ধ, নীরবতা এসবের দৈর্ঘ্য বাড়াচ্ছি। কারণ আমি চাই না কেউ ভাবুক সবটাই কোনো গল্পকারের কল্পনা। আমি তো গল্পকার নই, আমি এক
যে আরেক বন্ধুর পাশে দাঁড়িয়ে একাধিক অমাবস্যা পার করেছি, জানালার কাছে বাষ্প জমতে দেখেছি, পিঁপড়াদের ছাই হয়ে যেতে দেখেছি। সেদিন সাধু বাবার ডেরায় যে গুমট গন্ধ ছিল, এখনো মাঝে মাঝে তা আমাদের নাকে আসে। আদিব যখন সেই রাতের কথা বলতে বলতে কেঁপে উঠেছিল, আমি তার হাত ধরেছিলাম। সে বলেছিল, আমি তখন জানতাম না এসব কতটা ভয়ঙ্কর। আমি বলেছিলাম, এখন তো জানিস, সেটাই সবচেয়ে বড় শক্তি। আমরা এখন জানি একটা ছোট ভুল কিভাবে বড় অন্ধকারে পরিণত করে। আমরা জানি সেই ক্ষোভকে কিভাবে থামাতে হয়। আমরা জানি দরজা খুলে নয়, দরজা বন্ধ করে ঝড় থামাতে হয়। আমি জানি আলো জ্বালতে হলে হাতকে স্থির রাখতে হয় আর শ্বাসকে ধীর। আমি জানি রাতে কাঁপুনি পেলে ঘরের ভেতর মানুষ থাকলে মানুষটিকে ডাকতে হয়, শয়তানকে নয়। আর সেই কারণে হয়তো পরের অমাবস্যা আর তার পরের অমাবস্যায় কিছুই ঘটেনি। হয়তো শিশুটির শয়তান নিজের মতো করে মুক্তি পেয়েছে, হয়তো সাধু বাবার সঙ্গে তার বাঁধন ছিল, সেটা ছিঁড়ে গেছে, হয়তো এই দুধের শেষ ফোঁটাটিও আমাদের মন থেকে শুকিয়ে গেছে। আমরা জানি না, আমরা শুধু জানি আর কোনো পাত্রে কোনো তরল নেই, আর কোনো মন্ত্র পড়তে হবে না। আমি যখন এই ঘটনাটি আপনাদের বলছি, তখন শুধু এটাই মনে করিয়ে দিতে চাই, মানুষ যখন অন্ধকারের দিকে তাকায়, অন্ধকারও তার দিকে তাকায়। এই শিক্ষা নিয়ে আমরা বেঁচে আছি, আর সেই শিক্ষাই হয়তো আমাদের আরো একটি অমাবস্যা থেকে রক্ষা করবে। এই বলে হুজুরের পরিচিত এক ব্যক্তি ঘটনাটি শেষ করেন। খুবই অদ্ভুত ধরনের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখানেই শেষ করেছেন সিফাত আলম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই ঘটনাটি শুনলেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ডক্টর তাহিয়া শারমিন স্বর্ণা, ওনার একটি ঘটনা এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলুন ঘটনাটি শুরু করি। দিনটা ছিল শুক্রবার। ওই দিন এই স্বর্ণা আপু, উনি ছিলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে। প্রতি শুক্রবার উনি এবং ওনার হাজবেন্ড সেই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে যান। সেদিনও গিয়েছিলেন, আর ওনার হাজবেন্ড একজন ডক্টর। তো ওই সময়ে বৃষ্টির সিজনটা চলছিল, মানে এই 2024 সালের কথা বলছি আর কি। শেষ বিকেলে ওই সময় ঝড় শুরু হয়ে গিয়েছিল, এই কারণে তখন রুগী কেউ ছিল না। এক পর্যায়ে ইলেকট্রিসিটিও চলে গেল। তখন এই স্বর্ণাপুর সাথে তারই অ্যাসিস্ট্যান্ট, যার নাম হলো খাদিজা, সে ছিল। এই অ্যাসিস্ট্যান্টরা যে কাজটা করেন, ডাক্তারের কাছে রুগী যাওয়ার আগেই রুগীর ওজন, প্রেশার ইত্যাদি মেপে নোট করেন, এবং এগুলো যখন ডক্টরকে দেন, ডক্টর এই জিনিসগুলো দেখে রুগীর স্বাস্থ্য সম্পর্কে অবগত হতে পারেন এবং তাকে চিকিৎসা সেবা দিতে বেশ সুবিধা হয় আর কি। তো এই খাদিজা এই কাজটা করে থাকেন আর কি। আর যেহেতু আবহাওয়া ওই সময় খারাপ, ইলেকট্রিসিটিও চলে গেছে, তখন এই স্বর্ণা আপু এই খাদিজার সাথে বিভিন্ন প্যারানরমাল বিষয় নিয়ে আলোচনা শুরু করেন। এক পর্যায়ে এই খাদিজা তার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা স্বর্ণা আপুকে বলেন। মূলত সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। খাদিজার বাবার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দোলা নামক এলাকায়, এটিও কুমিল্লাতেই। তো তার মায়ের সাথে যখন ঘটনাটি ঘটে, সালটা ছিল তখন 1993। আর ঘটনা যখন ঘটে তখন খাদিজার মা, যার নাম হচ্ছে রাজিয়া বেগম, তখন সদ্য বিবাহিতা। খাদিজার পিতার নাম আবুল কালাম। এই আবুল কালাম মিয়াদের বাড়ির উঠানে ছিল একটা বড় বড়ই গাছ। যখন বড়ই পাকতো, সবাইকে দিয়ে এবং খেয়েও শেষ করা যেত না, এত বেশি বড়ই হতো, যেহেতু গাছটা অনেক বড় ছিল। তো রাজিয়া বেগমের আবার এই বড়ইয়ের প্রতি ছিল ছোটবেলা থেকে অনেক আকর্ষণ। আর ওখানে তো অনেকে এসে বড়ই পাকতো তার শ্বশুরবাড়িতে। বিনা অনুমতিতে কেউ বড়ই পাড়তে গেলে উনি আবার রাগ করতেন। যদিও বা বিয়ের আগে অনেকেই বড়ই পেরে নিয়ে যেত আর কি, কিন্তু উনি আসার পর এই কাজটা পছন্দ করতেন না, যে কেউ না বলে বড়ই পেরে নিয়ে যাবে, এটা তার কাছে ভালো লাগতো না। তো এরকম কাজ কেউ করলে শাশুড়ির কাছে নালিশ করতেন। নিজে সরাসরি তেমন কিছু বলতেন না, যেহেতু নতুন বউ, কিন্তু শাশুড়ির কাছে নালিশ করতেন। শাশুড়ি এসেও তাদেরকে বকাঝকা করতেন এবং বলতেন, যাই এভাবে আর বড়ই নিবা না, আমাদের বাড়িতে বড়ই পাগল এক বউ আসছে, সে বড়ই খাই তো খাই, বড়ই দিয়ে হরেক রকমের আচারও বানায়, আর এগুলোর জন্য প্রচুর বড়ই লাগে। তোমরা বড়ই পাড়তে হলে আমাদেরকে বলে পারবা, না জানিয়ে পারবা না। তো এইভাবে বলে দিতেন আর কি। আগের মতো এতটা স্বাধীনতা আর কি ওই লোকদের ছিল না, যে ইচ্ছা মতো বড়ই গাছ ঝাঁকিয়ে দিবে, নিচ থেকে বড়ই কুড়িয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, একদিনের ঘটনা, মাগরিবের আজান হয়ে গেছে, তখনও কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার হয়নি। বাড়ির যারা মহিলারা আছেন তারা তাদের ঘরে মাগরিবের নামাজ আদায় করছেন, পুরুষরা মসজিদে গিয়েছেন। এমন সময় হঠাৎ করে রাজিয়া বেগম দেখতে পান যে বেশ অনেক লম্বা একটা মহিলা ওই বড়ই গাছের তলা দিয়ে দ্রুত বের হয়ে যাচ্ছে তাদের উঠোন পেরিয়ে। আর মহিলার শাড়ির আঁচলের কোচে কিছু রাখা, অনেক ভারী হয়ে কোচটা নেমে এসেছে আর কি। তো রাজিয়া বেগম বুঝলেন যে এই মহিলা নিশ্চয়ই বড়ই চুরি করে নিয়ে যাচ্ছে। মাগরিবের নামাজে সবাই দাঁড়িয়েছে, এই সময় তো গ্রামের মহিলারা বাইরে বের হয় না, এই সুযোগে মহিলা এসে অনেকগুলো বড়ই নিয়ে যাচ্ছে। আর একসাথে এতগুলো বড়ই নিয়ে যাচ্ছে না বলে, এটা দেখে ওনার মেজাজটা তো খারাপ হয়ে গেল। তো রাজিয়া বেগম দ্রুত সেই মহিলাকে পেছন থেকে ডাকেন এবং বলেন, কি ব্যাপার, এই সময় আপনি এখানে আসছেন কেন? আর এই সময় কেউ বড়ই পারে নাকি? এই সন্ধ্যার সময় কেউ গাছ থেকে বড়ই পারে? আপনি আসছেন কেন? এই সময় তো নামাজের সময়, আপনার তো বাড়িতে থাকার কথা।
তো সেই লম্বা মহিলা কিন্তু পেছন ফিরে তাকালো না, কিছু বললো না, সে চলে যাওয়া শুরু করলো। তখন রাজিয়া বেগমের শাশুড়িও এসে যোগ দিলেন, কারণ যখন দেখলেন যে তার ছেলের বউ কাকে যেন কিছু বলছে, উনিও বের হয়ে এসেছেন আর কি। তো এই যে ওই যে লম্বা মহিলাটা তাকে কিন্তু অনেক কথা বলার পর সে পেছন দিকে তাকাচ্ছে না। একটা পর্যায়ে কি করে, এই রাজিয়া বেগম সে একটা ছোট ঢিল ছুঁড়ে মারে ওই মহিলার দিকে এবং মেরে বলে, থামেন, নিজেই পরিচয় বলেন, কোন বাড়ির বউ আপনি। আর একটা ব্যাপার হলো, ওই যে রাজিয়া বেগমের শাশুড়ি, উনি চিন্তা করছেন যে আমি এই গ্রামে এত বছর আছি, এত লম্বা মহিলাকে তো কখনো দেখি নাই। এই কারণে ওনার একটু আগ্রহ ছিল যে মহিলাটাকে একটু দেখি, উনি তো চিনতে পারছিলেন না। তবে এই ঢিল মারার পরও ওই লম্বা মহিলা পেছন দিকে তাকালো না, তবে কথা বললো, বলে ওঠে, বড়োয়ের জন্যই তেমন করছিস, নে বড়ই নে। বলে তার আঁচলের কোচ যে বড়িগুলো ছিল গিট মেরে ঝুলিয়ে রেখেছিল, সেই কোচ খুলে সব বড়ি মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে অতি দ্রুত চলে গেল। এরপরে যখন এই আবুল কালাম মিয়ার বাবা তথা রাজিয়া বেগমের শ্বশুর বাড়িতে আসার পরে শুনলেন, তখন সবাইকে বেশ বকাঝকা করলেন যে এইটা কি কোনো কাজ, একজন বড়ই নিয়ে যাচ্ছে সন্ধ্যার সময়, তোমরা তাকে দাঁড় করিয়ে পিছন থেকে ঢিল ছুঁড়ে এই কাজটা করলাম। বড়ই নিচে তাতে কি হয়েছে, না নিচেই তাহলে এরকম আচরণ করবা নাকি। আর এই রাজিয়া বেগমের শ্বশুর যে রাগারাগি করছেন পিছনে একটা কারণ ছিল, উনি এই বকাঝকার একটা পর্যায়ে বলছিলেন যে তোমরা জানো না যে সন্ধ্যার সময় অনেক কিছু আনাগোনা থাকে, তোমাদের তখন বাইরে বের হওয়ার দরকার কি ছিল, আর একে আঘাত করলা কেন, এইভাবে উনি বেশ বকাঝকা করলে। তো যাই হোক, চলে গেল বেশ কয়েকটি মাস। তো রাজিয়া বেগম তখন প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হলেন, পরিবারের সবার আদর আর মনোযোগের কেন্দ্রে তখন তিনি। তার গর্ভ যখন 5 মাসের, তখন থেকেই শুরু হয় এক সমস্যা। এর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, মানুষ এটা ভুলেই গেছে বলতে হবে। রাত তখন 3টা কি 3:30 বাজে, এর মধ্যে তার ঘুম ভেঙে যায়। উনি যাবেন ওয়াশরুমে, তো একাই চলে গিয়েছেন ওয়াশরুমে আর কি। তো গ্রামের ওয়াশরুম গুলো তো ঘরের সাইডে থাকে আর কি, বা উঠোনের একটা সাইডে থাকে, অ্যাটাচড থাকে না আর কি। আর রাজিয়া বেগম যথেষ্ট সাহসী একজন মহিলা, উনি নর্মালি রাত্রেবেলা বাইরে বের হওয়ার সময় কাউকে নিতেন না, একাই যেতেন ওয়াশরুমে। কিন্তু মূল সমস্যা সেটা না, সমস্যা হলো তিনি সেই রাতে ওই 3টা কি 3:30টার দিকে উঠে যে ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুম থেকে যখন ব্যাক করছেন, উনি দেখেন পুরো উঠোনে অনেকগুলো বড়ই পড়ে আছে। তো রাজিয়া বেগম তো অনেক খুশি, উনি বড়ই কুড়াতে থাকেন। কিন্তু উনি ভুলেই যান যে এখন বড়ইয়ের সিজন না, গাছে একটা বড়ইও নাই। তাহলে এত রাতে এই বড়ই উঠোনে আসলো কিভাবে? ওই সময় কিন্তু ওনার এটা মনে আসে নাই। উনি বড়ই কুড়াতেন এবং প্রায় একটা বড় পাতিলের পুরোটা ভর্তি করে ফেলতেন বড়ই দিয়ে। রাতের বেলা কাউকে ডাকতেন না, ওই পাতিলটা ঘরের একটা কোণে রেখে দিতেন। সকালে উঠে পাতিল উনি ঠিকই পেতেন, কিন্তু পাতিলের মধ্যে একটা বড়ইও খুঁজে পেতেন না। এরকম পরপর 3-4 দিন হওয়ার পর বিষয়টি রাজিয়া বেগম তার স্বামী আবুল কালাম মিয়াকে জানান। এই আবুল কালামের আবার ঘুম ছিল মারাত্মক, সে ঘুম কাতুরে হিসাবে বেশ পরিচিত ছিল। মানে দিন দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, তার ঘুম সহজে ভাঙবে না, এমন ঘুম কাতুরে উনি। আবুল কালাম বলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ডাক দিবে এরপর থেকে। তখন ওনার স্ত্রী বলছেন, রাজিয়া বেগম বলছেন, তুমি তো ঘুম থেকে ওঠো না। তখন উনি বললেন যে না ঠিক আছে, আমি উঠবো, তুমি আমাকে দেখো। এখন এই সিচুয়েশনে তো তাকে যেতেই হবে, উঠতেই হবে, ঘুম কাতুরে হলেও আর কি। আর ওনার হাজবেন্ডও বলছিলেন যে তুমি এই ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাও, ফেরার সময় এই ভুলভাল এই সমস্ত দেখো আর ভুলভাল বলো, এগুলো বিশ্বাসযোগ্য না, কারণ এখন বড়ের সিজন না, সারা রাত ধরে বড়ই কুড়াও তুমি, এটা কি কোনো সুস্থ মানুষের কথা? এটা বলে আবুল কালাম বেশ হাসি তামাশা করতেন ওনার স্ত্রীর সাথে। কিন্তু রাজিয়া বেগম এই কথাটা তার শাশুড়িকে জানান, কারণ হচ্ছে এতক্ষণ ধরে বড়ই উনি তুললেন, এগুলো নাই। শুরুর দিকে উনি বিষয়টা ওইভাবে পাত্তা দেন নাই, চিন্তা করেছেন কেউ হয়তো বা চুরি করে নিয়ে গেছে বড়ই, শ্বশুর বাড়িতে কতজন আসে, তো এটা উনি প্রথম দিকে বলেন, কারণ উনি সন্তান সম্ভবা ছিলেন। উনি এটা নিয়ে বেশি কথাবার্তা বললে আবার কেউ মস্করা করতে পারে যে এই অবস্থাতেও তোমার বড়ই খাবার লোভ গেল না। এই জন্য উনি প্রথম দিকে ওনার শাশুড়ি বা অন্য কাউকে কিছু বলেন না। কিন্তু যখন উনি দেখলেন যে নিশ্চয়ই এখানে অস্বাভাবিকতা রয়েছে, এরপরে মূলত ওনার শাশুড়িকে কথাটা উনি জানিয়েছিলেন। ওনার শাশুড়ি বিষয়টা শোনার সাথে সাথে বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হচ্ছে। উনি দ্রুত একজন কবিরাজকে ডেকে নিয়ে আসেন, রাজিয়া বেগমের শরীরে ঝাড়ফুঁক করানো হয়। কিন্তু এই বউ এবং শাশুড়ি কেউই ওই কবিরাজকে ওই যে মাস 6 আগে ওই লম্বা ঘোমটা দেয়া এক বিশাল দেহী মহিলার কথা কিন্তু কবিরাজকে বলেননি, বা বলার কথা মনেও ছিল না। কেন ওরা আসলে বিষয়টাকে তো গুরুত্ব দেন নাই, কারণ ওই ঘটনা ঘটার পর তো কিছুই হয় নাই, এই কারণে হয়তো ভুলে গেছেন বা মনে থাকলেও বলেন নাই। এরপর থেকে অবশ্য রাজিয়া বেগম রাতে ওয়াশরুমে গেলে ওনার হাজবেন্ডকে ডাকতেন না, জানতেন যে ওনার হাজবেন্ডকে ডাকতে গেলেও 15 মিনিট লাগে তার ঘুম থেকে একটু স্বাভাবিক হয়ে উঠতে। এই জন্য ডাকতেন না, উনি ওনার শাশুড়িকে ডাকতেন, শাশুড়িকে নিয়ে যেতেন। তো কয়েকটা রাত আর কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক চলছিল। এর মধ্যে কি হয়, এই আবুল কালামের ছোট বোন, তার নাম হলো রাবেয়া, এই রাবেয়াও সন্তান সম্ভব ছিলেন। তিনি শ্বশুর বাড়ি থেকে তার বাড়িতে চলে আসেন, মানে তার মায়ের বাড়িতে চলে আসেন। তো ওখানে তার একটা বেবি হয়। এদিকে রাত জেগে নতুন মা আর এই যে রাজিয়া বেগমের যিনি শাশুড়ি,
তিনিও তো তার মেয়ের নতুন বাচ্চা আর তার মেয়ের সেবা করছিলেন। এখন রাজিয়া বেগম চিন্তা করছেন যে আমার শাশুড়ি তার মেয়ের সেবা করছে, তার মেয়ের বাচ্চা সেবা করছে, সারাদিন কষ্ট করে, আবার রাতের বেলা ডাকবো না, থাক ডাকবো না। তো উনি ওয়াশরুমে যাওয়ার সময় রাতের বেলা আর শাশুড়িকে ডাকেন নাই। সবকিছু তো স্বাভাবিক চলায়, শাশুড়িকে আসলে ডাকার উনি প্রয়োজন মনে করেন নাই। তো এক রাতের ঘটনা, রাজিয়া বেগম ওয়াশরুমে গিয়েছেন, উনি কিন্তু সাথে একটা আলো নিয়ে ঢুকেছেন। হঠাৎ করে বাইরে খচমচ খচমচ আওয়াজ উনি শুনতে পান। তো ওয়াশরুমের দরজার নিচে কিন্তু কিছুটা ফাঁকা জায়গা ছিল। উনি ওই একদম ওই ফাঁকা জায়গার ওইখানে, মানে দরজার ঠিক বাইরের কয়েক ইঞ্চি দূরে দেখতে পেলেন দুটো পা। তার মানে ওখানে কেউ দাঁড়িয়ে আছে, তবে এই পা কিন্তু মানুষের পায়ের মতো ছিল না, দেখে মনে হচ্ছে অনেকটা গরুর খুরের মতো পা, খুর রয়েছে পায়ে। আর বাইরে থেকে তার শাশুড়ির কণ্ঠে কথা বলছে, কিরে রাজিয়া, আর কতক্ষণ, বাইরে বের হ। রাজিয়া বেগম কিন্তু বুঝতে পেরেছিলেন যে বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে না। রাজিয়া বেগম ভয় পেয়েছেন কিন্তু সাহস হারালেন না। উনি বুঝতে পারলেন যে সাহস যদি এখন হারাই না, তখন কিন্তু নিশ্চিত আমার মৃত্যু হবে। উনি সাহস করে বললেন যে কে তুমি, কি চাও? তখন আবার বাইরে থেকে বলছে, আরে দরজা খুলে বের হ, আমি তো শাশুড়ি। তো উনি দরজা খুলে বের হয়েছেন। তখন উনি দেখেন অনেক লম্বা একটা মহিলার অবয়ব, শাড়ি পরা, চেহারা ভালো মতো বোঝা যাচ্ছে না। সেই মহিলা বলে ওঠে তখন, কিরে, আগে তো বড়ই চেয়েছিলাম, এখন কিন্তু বড়ই আমার প্রয়োজন নাই, এখন তোর বাচ্চাটাকেই আমার চাই। এই বলে বিকট এক হাসি দেয়। হাসি দিয়ে এমন জোরে দৌড় দিয়েছে, মনে হচ্ছে বাতাসের গতিতে দৌড় দিয়ে পাশে একটা পুকুর ছিল, পুকুরের পানিতে ঝাঁপ দিল, ঝপাস করে একটা শব্দ হলো, এরপরে সবকিছু মিলিয়ে গেল। উনি তো তাড়াতাড়ি গিয়ে ওনার শাশুড়িকে ডেকেছেন যে মা এই ঘটনা। ওনার শাশুড়ি উঠে যখন এটা শুনেছেন, তখন তো বুঝতে পারলেন যে আবার শুরু হয়েছে কোনো একটা সমস্যা। পরের দিনই সেই কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ আবারও ঝাড়ফুঁক করে দিয়েছেন। এর 2 মাস পরে রাজিয়া বেগমের ডেলিভারি পেইন ওঠে। মূলত তার ডেলিভারি পেইন ওঠার সময় ছিল আরো 2 মাস পরে, কিন্তু 2 মাস আগে ডেলিভারি পেইন উঠেছে। সকাল থেকে সন্ধ্যা অবধি সেই ব্যথা ছিল। মাগরিবের পরের সময়টাতে গিয়ে রাজিয়া বেগম একটা পুত্র সন্তান জন্মদান করেন, কিন্তু সেই পুত্র সন্তান ছিল মৃত। আর আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, সেই বাচ্চার পা দুটো নাকি অনেকটা গরুর খুরের মতো ছিল। এই বিষয়টা জানাজানি হলে তো গ্রামের মধ্যে কানাঘুষা শুরু হবে, অসম্মান হবে। এসব ভেবে সেই রাতের ভিতরে সেই শিশুটিকে দাফন করা হয় কোনো প্রকার গোসল, কাফন বা জানাজা ছাড়াই। আর তার পরদিন ভোরবেলা রাজিয়া বেগমকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কয়েক মাস থেকে আসার জন্য। যেন গ্রামে বলা যায় যে সে মূলত বাড়িতে গিয়েছে, প্রথম সন্তান মায়ের বাড়িতে হবে, এরপর সে চলে আসবে। পরে জানানো হয় যে রাজিয়া বেগম মৃত সন্তান প্রসব করেছেন। সত্য ব্যাপারটাই বলা হয়, আসলে তো রাজিয়া বেগম মৃত সন্তান প্রসব করেছিলেন আর কি। তো এটা নিয়ে তার মানুষজন অত চিন্তা ভাবনা করে নাই। তো এভাবেই মূলত ঘটনাটি চাপা পড়ে যায়। এর প্রায় 3 মাস পর রাজিয়া বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আনা হয়। সবকিছু আবার স্বাভাবিকভাবেই চলছিল, দিনকাল ভালোই যাচ্ছিল। তো বেশ কিছুদিন পর আবার সমস্যা দেখা দেয়। সমস্যাটা কখন দেখা দেয়? রাজিয়া বেগম যখন পুনরায় অন্তঃসত্ত্বা হন। ওনার গর্ভ যখন 4 মাসের, তখন উনি এক রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। আর উনি ওনার শাশুড়ি রুমের বাইরে থেকে শাশুড়িকে ডাকছেন আর কি। তো শাশুড়িও ওনার সাথে সাথে বের হয়েছেন আর কি, ওনার সাথে যাবেন আর কি, এগিয়ে দিয়ে যাবেন ওয়াশরুম পর্যন্ত। তো উনি তো জানতেন যে ওনার ছেলের বউ মাঝে মাঝে ওয়াশরুমে যাওয়ার জন্য ডাক দেয়, আর উনিও উঠে পড়েন আর কি। উনি তো বের হয়েছেন। রাজিয়া বেগম ওনার শাশুড়ির সাথে হাঁটা শুরু করেছেন ওয়াশরুমের দিকে। এখন হয় কি, ওই উঠোনে নেমে ওয়াশরুমটা যেদিকে, ওই দিকে তো রাজিয়া বেগম যাবেন, কিন্তু তার শাশুড়ি কি হয়েছে, উল্টো দিকে যাচ্ছে, দ্রুত গতিতে উল্টো দিকে হেঁটে যাচ্ছে। উল্টো দিকে হলো ওই বড়ই গাছটা রয়েছে, বড়ই গাছের তলায় তার শাশুড়ি গিয়ে দাঁড়িয়ে আছে। আর সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে, রাজিয়া বেগমের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ওভাবেই দাঁড়িয়েছেন, পেছন দিকে ঘুরে দেখাচ্ছে না। তো রাজিয়া বেগম তার শাশুড়িকে ডাকলে, যে মা ওইদিকে কেন গেলেন, ওয়াশরুমটা এইদিকে, এদিকে যাবো তো, এদিকে আসেন। তখন ওইদিকে ঘুরেই রাজিয়া বেগমের শাশুড়ি হাসতে লাগলেন আর বললেন, চুপচাপ থাক, দেখছিস না কত বড়ই পড়ে আছে, আমি এগুলো কুড়াবো। এই কথা রাজিয়া বেগম শুনে এমন ভয় পেয়েছেন তার বলার মতো না। আর রাজিয়া বেগম দেখলেন সত্যি উঠোনে অনেক বড়ই ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দৃশ্য দেখে রাজিয়া বেগম বুঝতে পারলেন যে আবার ভয়ঙ্কর কিছু হতে চলছে। উনি বিকট এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। চিৎকার শুনে উঠোনের আরেক প্রান্তে থাকা গরুর গোয়াল ঘরে ঘুমন্ত আবুল কালাম সাহেবদের কর্মচারী রবিউল উঠে আসে এবং সেও দেখতে পায় উঠান ভরা বড়ই। রাজিয়া বেগম অজ্ঞান আর রাজিয়া বেগমের শাশুড়ি ভয়ঙ্কর ভাবে হাসছে। রবিউল এটা দেখেও ভয় পায়। তো এটা দেখে আরো বেশি ভয় পায়, সেটা হলো এই রাজিয়া বেগমের শাশুড়ি অনেকটা ব্যাঙের মতো লাফাতে লাফাতে বাড়ির উঠান পার হয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। এটা তো একদম স্বাভাবিক না। এইবার রবিউল চিৎকার চেঁচামেচি শুরু করে এবং চিৎকার করতে করতে বাড়ির সবাইকে তো জাগিয়ে তুলেছে। আর রবিউল আরো বেশি অবাক হয় যে তার চিৎকার চেঁচামেচির পর দেখা গেল যে রাজিয়া বেগমের শাশুড়ি চোখ কসলাতে কসলাতে দরজা খুলে বের হয়ে আসে। মানে উনি ঘুমাচ্ছিলেন।
আবুল কালাম সাহেব ওনার স্ত্রীকে উঠানে অজ্ঞান হয়ে পড়ে থাকা দেখতে পেয়ে দৌড়ে সেখানে যান। আর রবিউল বলে, চাচি আপনি ঘর থেকে বের হন কিভাবে? আমি এই মাত্র উঠানে তাহলে কাকে দেখলাম, লাফে লাফাই কে গেল? আরো অবাক করার ব্যাপার হলো, রবিউল বাড়ির ভেতরে গিয়ে সবাইকে ডেকে বের করে উঠানে এনে কিন্তু ওখানে মানে উঠানে তো অনেকগুলো বড়ই ছড়িয়ে ছিটিয়ে থাকা সেও দেখতে পেয়েছিল আর কি, কিন্তু একটা বড়ইও তখন ছিল না। কিন্তু সে সবাইকে জানালো যে একটু আগে অনেক বড়ই এখানে পড়ে থাকতে দেখেছে। সবাই আতঙ্কিত হয়ে কোন রকমে সেই রাতটা কাটালেন। সকাল হলেই রাজিয়া বেগমের আব্বা আম্মাকে খবর দেওয়া হয়, ওনারা আসলে সম্পূর্ণ ঘটনা জানানো হয়। এরপর দুই পরিবার মিলে আলোচনা করে দেবিদ্বার উপজেলার ধামতি নামক গ্রামের এক মাদ্রাসার বিখ্যাত মৌলানা সাহেবকে এনে বিষয়টা জানাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সেই হুজুরকে নিয়ে বসা হয়, উনি সবটা শুনে জিন হাজির করবেন বলে জানান। নির্দিষ্ট দিনে জিন হাজির করানো হয়। অনেক চেষ্টা করে জিনের কাছ থেকে তথ্য নেওয়া হয়। জিনটি জানায় যে রাজিয়া বেগমের উপর কালো জাদু করেছে রাজিয়া বেগমেরই আপন চাচি। রাজিয়া বেগমের বাবার সম্পত্তি পাওয়ার জন্য নিজের ছেলের সাথে রাজিয়া বেগমের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রাজিয়া বেগমের বাবা এতে রাজি ছিলেন না। এমনকি রাজিয়া বেগমের চাচাতো ভাই সেও রাজি না, রাজিয়া বেগমও রাজি না। কারণ হচ্ছে এই চাচাতো ভাই এবং রাজিয়া বেগম দুজনই ছোটবেলা থেকে হেসে খেলে বড় হয়েছে। এই রাজিয়া বেগমও তাকে আপন ভাইয়ের মতো জানে, ওই চাচাতো ভাই রাজিয়া বেগমকে আপন বোনের মতো জানে। এই কারণে মূলত তারা দুজনই দুজনকে বিয়ে করতে রাজি ছিলেন না। সমস্যাটা সৃষ্টি করেছে হচ্ছে রাজিয়া বেগমের চাচি। লোভের বশবর্তী হয়ে সম্পত্তির লোভে তিনি এই কাজটি করতে চেয়েছিলেন, কিন্তু যখন দেখলো যে তার নিজের ছেলেও রাজি না, রাজিয়া বেগমও রাজি না, রাজিয়া বেগমের বাবাও রাজি না, তারপরে কি করা, কাজ তো আর হলো না, সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। রাজিয়া বেগমের সংসার নষ্ট করার জন্য মূলত উনি এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছিলেন। ওই হুজুর টানা 3 দিনের প্রচেষ্টায় সেই জিনকে বোতলে বন্দী করেন এবং তার সাথে থাকা জিনদের মাধ্যমে তথ্য নিয়ে এই কালো জাদুর যে আলামতগুলো বিভিন্ন জায়গায় ছিল সেগুলো সংগ্রহ করে সেগুলোকে ধ্বংস করা হয়। এরপর রাজিয়া বেগমের যথাসময়ে স্বাভাবিকভাবেই একটি পুত্র সন্তান জন্ম হয়, একদম সুস্থ স্বাভাবিকভাবে। আর এই যে খাদিজা, এই খাদিজা হয়েছিল তার পরে, তার বড় ভাইয়ের নাম হচ্ছে জুনায়েদ। প্রিয় লিসেনার্স, এই যে বড়ই গাছের নিচে যে অবয়বটা দেখা গিয়েছিল, এটি যে শুধু বড়ই তুলতে এসেছিল, পিছনে ঢিল মারার কারণে তার পিছু নিয়েছে, বিষয়টা এরকম না। মূলত ব্ল্যাক ম্যাজিক করেই এই ভয়ঙ্কর জিনটাকে চালান করা হয়েছিল। ঘটনার শুরুর দিকে কিন্তু মনে হতে পারে যে এটা হয়তো বা ওই কারণে হয়েছে, কিন্তু আসলে ব্যাপারটা শেষ দিকে এসে বোঝা যায় ওই কারণে হয় নাই। এটা একদম পরিকল্পিত একটা ব্যাপার ছিল, রাজিয়া বেগমের ক্ষতি করার জন্য, সংসারটা ধ্বংস করার জন্য। এবং এই কারণে প্রথম সন্তানটা কিন্তু শেষ হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে রাজিয়া বেগম ভালো আছেন, সুস্থ আছেন, তার সন্তানাদিরা এখন ভালো আছেন। সেই এক সন্তান খাদিজা, যিনি এই ঘটনাটি ডক্টর তাহিয়া শারমিন সন্নাকে বলেছিলেন, আর সেই ঘটনাটি এখন আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। আপনার লাস্ট স্টোরিটা শুনেছিলি আমরা। নিখিল নামে একজন এই ঘটনাটা বলেছে। ওকে, যাই হোক, নিখিলরা একটা বাড়িতে বেড়াতে যায় ওদের ফ্যামিলি সহ। তো ওখানে থাকতে যে ওদেরকে যে বাড়িটা দেওয়া হয়, এটা কাইন্ড অফ রেস্ট হাউস, এবং কোনো পুরোনো জমিদার বাড়ি আর কি, এটা রিনোভেট করে করা হয়েছে ওখানে। তো ওই বাড়িটাতে যখন থাকে, রাতের বেলা নিখিলকে যে রুমটা দেওয়া হয়েছিল, সেই রুমটা বেশ বড় একটা রুম এবং নির্জন। ওই জমিদার বাড়ির আশেপাশের অঞ্চলটাই ছিল বেশ মানে নির্জন টাইপের একটা জায়গা। আচ্ছা, বেশ বাগান বাড়ি টাইপের আর কি, গাছগাছালি আছে। তো যাই হোক, তো নিখিল রাতে যখন ঘুমায় বাড়িতে, প্রথম রাতে ওর কাছে কেমন অসুস্থ একটা ফিল লাগে, যে কেমন একটা বাড়ি এবং পুরনো, এখানে মনে হয় জমিদার বাড়িতে মানুষের যেমন হয় সে ধরনের একটা চিন্তা ভাবনা চলে আসে সেখানে। যাই হোক, রাত্রেবেলা যখন শুয়ে আছে, অনেকক্ষণ বই পড়ার চেষ্টা করে একসময় আপনার ঘুমিয়ে পড়ে আর কি। তো ঘুমিয়ে যখন পড়ে, হঠাৎ করে সে মানে ফিল করে, মানে ঘুম ভাঙে, তখন সে হঠাৎ করে বুঝতে পারে যে খাটের নিচে কেউ একটা শব্দ করতেছে। আর শব্দটা হচ্ছে কেমন লাইক মানে ঘুম হুম, মানে এরকম একটা শব্দ, মানে এক ধরনের ঘুমানি টাইপের কাইন্ড অফ লাইক। আচ্ছা, তো মানে ও বুঝতে পারে খাটের নিচ থেকে শব্দ আসছে কেন। তো ও করে কি, খাটের নিচে নামে, মানে খাট থেকে নামে, পা রেখে হঠাৎ করে খাটের নিচে উঠে যায়। খাটটা অনেক পুরোনো খাট ছিল, বেশ উঁচু। তো ও দেখে খাটের নিচে লাইক মনে হচ্ছে গুটি সুটি বের একটা মানুষ, হ্যাঁ, মানে তাকে আছে ঠিক ওর দিকে। আচ্ছা, এটা দেখি সে প্রচন্ড একটা শখ খায়, মানে একটা চিৎকার করে ওঠে। দৌড় দিয়ে যায়, দরজা খুলে দেখে যে পাশ থেকে বেয়ারা ছিল। সে বেয়ারা হেঁটে আসে, এসে বলে স্যার কি হয়েছে? তো বলে যে আমি একটু ভয় পাইছি, মনে হচ্ছে খাটের নিচে কিছু একটা আছে, কেউ আছে। তো বেয়ারা বলে স্যার কিছু নাই। বলে কি আপনি কিভাবে বুঝতেছেন যে কিছু নাই? বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি চলেন আমার সাথে, দেখেন খাটের নিচে। খাটের নিচে কেউই নেই। তো মানে বেশ শক হয়ে যায় ব্যাপারটাতে, যে কি দেখলাম কি। তো সারা রাত ঘুমাতে পারে না, বেশ ভয় থাকে। তো যাই হোক, তো পরদিন সেখান থেকে সে বেরোয় যে ওখানে হেঁটে যে ওখানকার এলাকার যে ছোটখাটো দোকানগুলা, সেখান থেকে ঘুরে ফিরে চা খায়। তো একজন ওদেরকে বলে যে আপনারা যে রেস্ট হাউস উঠছেন আপনাদের ফ্যামিলি নিয়ে, এটা তো আপনাদের মানে বেশ মানে আপনি কিছু দেখেন না এখানে? বলে কেন? এখানে সহজে মানুষ আসে না, তো এটা রেস্ট হাউস বানাইছে, এখানে একটা জমিদার ফ্যামিলি ছিল, তারা ওখান থেকে চলে যাওয়ার পর আস্তে ধীরে এটা রেস্ট হাউস হয়। তো বলে এখানে ভয় কি আছে? আমি তো যেহেতু মানে
একটা বাসাই তো, পুরোনো বাসা হতেই পারে। অনেক কিছু দেখেন নাই, বলতেছে যে আমি কিছু ভয় পাইছি। বলে কি ভয় পাইছেন? বলে আমি এরকম গতকালকে মনে হচ্ছে খাটের নিচে কেউ বসা। তখন বলতেছে যে এখানে তো আসলে ঘটনা আছে, এই বাসাটাতে যে আপনার থাকতো জমিদারের যে ছোট ছেলে ছিল, সে বিলেতে যায় পড়াশোনা করতে। তো পড়াশোনা করতে গিয়ে সে ডাক্তারি পড়ে, কিন্তু সে আসলে ছিল একটু অসুস্থ মস্তিষ্কের লোক, এবং এটা জানতো না। হ্যাঁ, তো সে কিছু অকারেন্স করে এখানে। অকারেন্স হচ্ছে আপনার মানে মানুষকে, মানে সে সার্জিক্যাল প্রসিজারের মাধ্যমে মানে উল্টাপাল্টা কাটাকাটি করে, এবং এরকম করতে যে একজন একটা মাঝির মেয়েকে সে এরকম মানে নর্মাল একটা অসুখ থেকে সার্জারির নাম করে কেটে মারে আর কি, কেটে মেরে ফেলে আর কি। এবং সেটা জানাজানির পর মানুষ যখন বুঝতে পারে জিনিসটা ঠিক হয় নাই, মানুষ কোনোভাবে বুঝতে পারে জিনিসটা, তো তখন রাতের বেলা একদিন সে আসার সময় তাকে আপনার এই কোচ দিয়ে মেরে ফেলে আর কি মানুষ। এবং মেরে ফেলার পরে এই জমিদার অনেক কেস টেস অনেক কিছু হয়, এবং লাস্টে কয়েকজন মানুষকে অন্যায়ভাবে তারা শাস্তি দেয় আর কি, যাদের মানে। তা গাইস, গল্পটা শুনলেন, আশা করি গল্পটা আপনাদেরকে ভালো লেগেছে। আর যারা ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন, অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকে এই গল্পটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আপনাদের জন্য আরও ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হব। ততক্ষণ অবধি আমার পাশে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।